প্রিয়ন্তী নিয়ে এলো, তারপরে চলে এলো প্রমুখের জন্মদিন। 9 সেপ্টেম্বর, সারা বাড়ি লাইটিং ঝলমল করছে। লিনার বাসা থেকেও ওর বড় ভাই আসে, তাছাড়া আশেপাশের মানুষ মিলেই আয়োজন। রাত 12টায় কেক কাটলো। সারা মুখে প্রমুখ কেক লাগিয়ে মায়ের কাছে গেল, তার মানে এখান থেকে খাও। প্রতি বছর জন্মদিনে বিচ্ছুটা এমনই করে। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল, প্রিয়ন্তী ঘুমালো না। সে প্রমুখকে ঘুম পাড়িয়ে আবদার করলো ইহসানের কাছে। ছেলে ঘুমিয়েছে, চলো যান, আজ আমরা লং ড্রাইভে যাই। এহসান চোখ পাকিয়ে তাকালেও প্রিয়ন্তী ভয় পেল না। এহসান কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাতে গেল। প্রিয়ন্তী তার গায়ের উপর উঠে বলল, যান, এমন নিরামিষের মতো করছো কেন? রাতের শহর ঘুরতে কেমন লাগে জানো? জানি, কানাডায় কত রাত তোমাকে নিয়ে ঘুরেছি, তার হিসেব নেই। তাই সব আশা বাদ দাও, আমার ছেলেকে একা রেখে কখনোই যাব না। এখন তুমি যুবতী নও, এক ছেলের মা। এহসানের কথায় তার মন ভেঙে যায়। তার মানে তাকে বুড়ি বলল? রেগে গজগজ করতে করতে বলল, তার মানে বলছো আমি বুড়ি? মেজাজ খারাপ করছো ইহসান, তোমাকে আজ যেতেই হবে। রাকিব টু শব্দ না করে পাশ ঘুরে শুয়ে পড়ে। প্রিয়ন্তী উঠে প্রমুখকে কোলে নিয়ে বলল, ওকে ফাইন, প্রমুখকে আমি রাকিবের কাছে দিয়ে আসি। এই আবদারটা রাখো, জীবনেও আর কোনো আবদার করবো না। এহসান তৎক্ষণাৎ উঠে রুক্ষ মেজাজে বলল। একদম ওদের ঘরে রাখবে না, বেশি করছো প্রিয়ন্তী, রাগিয়ে দিও না। প্রিয়ন্তী ভয় পেয়ে যায়। হঠাৎ ইহসান এমন করছে কেন? সে কষ্টে কেঁদেই দিবে প্রায়। ইহসান বইয়ের কান্না সহ্য করতে পারে না। শেষে নিজেকে সামলে প্রিয়ন্তীর সামনে গেল। ছেলের কপালে চুমু খেয়ে প্রিয়ন্তীর গালে চুমু দিয়ে বলল, ঠিক আছে, শেষবারের মতো বেগম সাহেবার আবদার মঞ্জুর করা হলো, কিন্তু শর্ত হচ্ছে মায়ের কাছে রেখে আসো, ওদের এত রাতে ডিস্টার্ব করো না। প্রিয়ন্তী খুশিতে মুখে হাসি ফুটে ওঠে। মায়ের রুমে গিয়ে সে প্রমুখকে শুইয়ে দিল, কিন্তু প্রমুখের ঘুমের মাঝে মায়ের উপস্থিতি টের পেয়ে ওড়না শক্ত করে খামচে ধরে। হয়তো তার পবিত্র মন বলছে ছেড়ে দিলেই মা অনেক দূরে চলে যাবে। প্রিয়ন্তী কয়েক মিনিট তার সাথে শুয়ে ছেলেকে আদর করলো। মন ভরে দেখলো বাচ্চাকে। ইহসান দরজার কাছে থেকে দেখে হাসলো। এরপর দুজনেই চুপি চুপি বের হয় লং ড্রাইভে, কিন্তু সেই লং ড্রাইভ থেকে তারা আর কখনো ফিরল না। সকালে প্রিয়ন্তীর মা প্রমুখের কান্নায় সারা বাসা খুঁজেও যখন তাদের পেল না, এক প্রকার চিৎকার করে ওঠেন তিনি। রাকিব দৌড়ে এসে বিষয়টা জানলো। সেও খোঁজা শেষে তাদের ফোন করে, বারবার ট্রাই করলেও বন্ধ পায়। অবুঝ বাচ্চাটা তখন লিনার কোলে মায়ের জন্য কান্না করে যাচ্ছে, বারবার বলছে, আম্মু কোথায়? আম্মু যাব, পাপা, ও পাপা। রাকিব চৌধুরী সময় নষ্ট করলো না। তার কেন জানি মন কুউকাইছে, সবকিছু উল্টাপাল্টা লাগছে। তৎক্ষণাৎ সামনের থানায় মিসিং ডায়েরি করে আসলো। দুপুরের দিকে খবর আসলো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে দুটি তাজা প্রাণ ঝরে গেছে। রাকিব চৌধুরী পুলিশের সাথে সেখানে যায়, চিনতে পারে দুজনকে। সেই মুহূর্তে গগনধারিণী চিৎকার করে ওঠে। বোনেরা দুলাভাইয়ের নিস্তেজ দেহ দেখে জ্ঞান হারায় সেখানে। কোনোভাবেই সে মনকে সান্ত্বনা দিতে পারে না, এসব সত্যি। তাদের ছিন্ন ভিন্ন লাশ বাসায় আনা হয় বিকেলের শেষ প্রহরে। সারাদিন কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে প্রমুখ। বাসার নিচে রাখতে সে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে লাশের উপর। তার মা, তার বাবা চোখ বন্ধ করে আছে কেন? অনবরত বলছে, আম্মু কথা বলো, আমি আর দুষ্টমো করবো না, প্রমিস আম্মু। পাশে বাবার লাশের কাছে গিয়ে ইংরেজিতে বলল, পাপা চোখ খোলো, আমাকে কোলে নাও। জানো পাপা, সারাদিন কিছুই খাইনি, আমাকে খাইয়ে দিবে না? অনেক অনেক মিস করছি পাপা। প্রিয়ন্তীর মা কান্নায় ঢলে পড়ছে, বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। একই সর্বনাশ হয়ে গেল তার। সোনার সংসার ভেঙে তছনছ হয়ে গেল। মেয়ের অকালে মৃত্যুতে পাগলের মতো করতে লাগলো। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ দাফনের ব্যবস্থা করলো রাকিব। প্রমুখকে আগলে নিয়ে কান্না মিশ্রিত গলায় বলল, কেন তাদের আসতে বলেছিলাম আব্বা? আমার জন্য এসব হলো। তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে পারলাম না, এতিম বানিয়ে দিলাম। আমাকে মাফ করে দিস। ওরা রাতে কেন বের হয়েছিল? কেন হলো? প্রমুখকে এক প্রকার ছিনিয়ে নিয়ে রাকিবের মা কাঁদতে থাকে। দাফন শেষে সবাই বাসায় আসলে প্রমুখ বুঝলো তার মা বাবাকে দূরে রেখে আসছে। তখন থেকে আরো জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। অনবরত কান্নার ফলে নিঃশ্বাস আটকে আসছে বারবার। রাকিব চৌধুরী সারা রাত ভেবে পরের দিনই থানায় মামলা করে। এটা মার্ডার তার বিশ্বাস, নয়তো কিভাবে গভীর রাতে অ্যাক্সিডেন্ট করে? তার উপর দেহ ছিন্ন ভিন্ন কেন হবে? লিনা প্রথম কয়েকদিন ভালোবাসা দেখালেও আস্তে আস্তে অপয়া অলক্ষী অপবাদ দেয় প্রমুখকে। বইয়ের এমন ব্যবহার নিতে পারে না রাকিব। প্রমুখ খাওয়া দাওয়া ছেড়ে দেয়। নানুর সাথে সারাক্ষণ মায়ের গল্প বলে। তার নানু সাবিনা প্রতিজ্ঞা করে নিজেই নাতিনকে বড় করবে। তাছাড়া কানাডা কে দেখবে? প্রথম 2 মাস প্রতি রাত্রে মা বাবা বলে কেঁদে উঠলো। আস্তে আস্তে মন শক্ত করলো। প্রমুখ একা একাই থাকা শিখে যায়। চঞ্চল দুষ্টু হাসি খুশি ছেলেটা একদম চুপচাপ প্রকৃতির ছেলে হয়ে উঠলো। বছর গেল 3টা। প্রমুখের 8 বছর।
সেই জন্মদিনের পর আর কখনো পালন করেনি। নানুর ভালোবাসায় আদরে সে তাকেই মায়ের মতো দেখা শুরু করে। কিন্তু নানুর বয়স হয়, প্রেশার বেড়ে গেছে, মেয়ে আর স্বামীর মৃত্যু, নাতনির অন্ধকার ভবিষ্যৎ, এসব ভেবে দুর্বল হয়ে পড়ল। সারাক্ষণ চিন্তা করতো নাতনিকে নিয়ে। একদিন রাতে ঘুমের মাঝে স্ট্রোক করে বসলো। ব্রেন স্ট্রোক করায় রাকিব চৌধুরী হাসপাতালে নিতে নিতেই মৃত্যু ঘোষণা করে। ছোট বয়সে প্রমুখ দ্বিতীয়বার এত বড় ধাক্কা সামলাতে না পেরে বোবার মতোই হয়ে যায়। সাদা কাপড় সাবিনাকে সাদা কাপড়ে সাবিনাকে দেখে কান্নায় গলা ভেঙে ফেললো। কতবার জড়িয়ে ধরে উঠতে বলল, কিন্তু উঠল না। শেষে মৃত মানুষের মতো কথা বলার শক্তি হারিয়ে ফেলে। বাসায় যে একটা বাচ্চা আছে সে খবরও কেউ বলতে পারবে না। সেই ঘটনার 3 মাসের পর লিনা প্রেগনেন্ট ধরা পড়ে। এবার যেন লিনা আরো বদলে যায়। রাকিব অফিসে থাকলে প্রমুখকে ধমকের উপর রাখে, বাজার করতে পাঠায়, মাথা টিপে দিতে বলে। আস্তে আস্তে বইয়ের কুটনামিতে রাকিবও মেজাজ খাটায় প্রমুখের উপর। তার ভাষ্যমতে প্রেগনেন্ট অবস্থায় রেঁধে খাওয়াচ্ছে, এটাই বেশি। কিন্তু বিলাসবহুল জীবন, কানাডার মতো জায়গার জীবন কাটানো প্রমুখ নানু বেঁচে থাকাকালীন শত কষ্ট করে হলেও মানিয়ে নিয়েছিল। কিন্তু এবার যেন সে মহাসমুদ্রে ভাসছে, কোনো মতেই মানিয়ে নিতে পারে না। কান্নাকাটি করে প্রতিদিন যেতে থাকে। একদিন শুধু রেগে লিনার মুখের উপর কথা বলায় তাকে প্রচুর মারধর করলো। যে ছেলেকে ফুলের টোকাও পর্যন্ত গায়ে লাগাতে দেয়নি তার বাবা মা, সেই ছেলের গায়ে হাত, এসব কি ভাবা যায়? আপন মানুষের কাছ থেকে অবহেলা, অপমান সহ্য করতে পারল না সে। এক বুক হতাশা কষ্ট নিয়ে প্রমুখ সেদিন রাতের বেলায় বাসা ছেড়ে পালিয়ে আসে নতুন জীবনের আশায়। কারণ তার আপন বলতে কেউই আর বেঁচে নেই, সবাই তাকে রেখে চলে গেছে অনেক দূরে। উপন্যাসের মতো তিক্ত সব ঘটনা প্রমুখ বিরতিহীনভাবে বলে শেষ করলো। সমস্ত ঘটনা শুনে সিরাত কান্নায় ভেঙে পড়ে। সারা দেহ দুর্বল হয়ে কখন যে রাস্তায় বসে পড়েছে সে খেয়াল তার নেই। শেষের কথাগুলো বলার সময় প্রমুখের কণ্ঠ কাঁপছিল। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই দীর্ঘশ্বাসের পাল্লা অনেক ভারী, অনেক। আদর, ভালোবাসা, যত্ন ক্ষণিকের জন্য পেয়ে আজীবনের জন্য হারানোর যন্ত্রণা সে ভেতরে পুষে রেখে বেড়াচ্ছে। সুন্দর ভবিষ্যৎ হঠাৎ এক কালবৈশাখী ঝড় তছনছ হয়ে গেল। ভালোবাসা কি হয়তো ভুলেই গেছে ছেলেটা। মায়ের কোল, বাবার কাজ, সবকিছুই কল্পনার মতো। অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের মতো তারও জীবন অসাধারণ হতো। সিরাতের ফুপানির শব্দে প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হাসলো। সে জানতো এমন কিছুই হবে। তার নিকৃষ্ট অতীত জেনে নরম মেয়েটা ভেঙে পড়বে, কিন্তু সে চায় না সিরাত তার প্রতি সহানুভূতি দেখাক। সে চায় প্রিয়ন্তীর মতো অকারণেই তাকে ভালোবাসুক, যত্ন নিক, তার খারাপ সময় পাশে থাকুক। মুহূর্তেই তার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লো। তৎক্ষণাৎ মাথা চারা দিয়ে উঠল পুরনো কষ্টগুলো। সে সিরাতের সামনে দাঁড়িয়ে নরম স্বরে বলল, তুমি কখনোই আমাকে ভালোবাসিনি সিরাত। ভালোবাসলে শকুনের কুনজর লাগে, তার থেকে তুমি এমনিতে থাকবে আজীবন। প্রমুখ আনমনেই চাপা আর্তনাদ ভেতরে রেখে খুব কষ্টে উচ্চারণ করলো, আমাকে একটু জড়িয়ে ধরবে সিরাত। যতটা জড়িয়ে ধরলে আমার অস্থিরতা অনুভব করতে পারো ততটা শক্ত করে ধরো, একটু শান্তি দাও। সিরাত নিজের কান্নার আটকে রাখতে পারল না। তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল সবটুকু ঘুচিয়ে আচমকাই সত্যি সত্যি ছেলেটাকে জাপটে জড়িয়ে ধরল। প্রমুখ বোকা বনে যায়। হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যায় তার। কম্পিত দেহটা খুব কষ্টে টিকিয়ে রাখলো। সে ঢোক গিলে ঠায় ঘন ঘন শ্বাস নেয়। সিরাত দুহাতে শক্ত করে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, কোনোদিনও ভালোবাসবো না আমি। আপনার কাহিনী শুনে আমার কেন এত কষ্ট হচ্ছে প্রমুখ সাহেব? আপনি বলতে পারবেন কেন বুকের বাঁ পাশটায় আপনার জন্য কষ্ট হচ্ছে? আপনি তো খারাপ, আমি খুব ঘৃণা করি, তবু কেন আমার কষ্ট হচ্ছে? প্রমুখের দম বন্ধ হয়ে আসছে, সে পারছে না সহ্য করতে। সে চোখ বন্ধ করে নিল। তৎক্ষণাৎ চোখের কুর্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এতক্ষণ খুব কষ্টে সে নিজেকে সামলেছে। সিরাতকে বলতে চায়নি এসব, তবু আজ কেন জানি বলে ফেললো। সিরাত কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি এক করে ফেললো। প্রায় 5 মিনিট পর প্রমুখ সহ্য করতে না পেরে দিল এক ধমক। তোমাকে বলেছিলাম চুপচাপ শুনবে, নয়তো লকেটের কথা বলবো না। বলতে হবে না। কথাটা বলেই সিরাত মুখ উঁচু করলো। লাজুক গলায় মিনমিন সুরে বলল, আমি জানি কোথায় পেয়েছেন। প্রথম যখন আপনার সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম ওই দিন ভুলে ফেলে গিয়েছিলাম হয়তো। তারপর সারা বাসা খুঁজেও পাইনি। তখন ভেবেই নিয়েছিলাম হারিয়ে গেছে, কিন্তু বিয়ের পর আমার গলায় হঠাৎ করে দেখে চমকে যাই। অনেক চিন্তা করে ভেবে নেই এটা আপনার কাছেই ছিল। সিরাতের কথায় প্রমুখ চোখ বড় বড় করে তাকালো, চোয়াল ঝুলিয়ে বলল, সিরিয়াসলি সিরাত, ইউ আর গ্রেট। তুমি ঠিক ধরেছো। একদিন কাগজ খুঁজতে গিয়ে খাটের নিচে পেয়েছিলাম। তার আগে রাস্তায় তোমার সাথে দেখা হয়। সেদিন গলা টিপে ধরেছিলাম, এর জন্যই রেখে দেই। একটু অবাক হই এটা আমার রুমে কিভাবে আসলো। এরপর ধরে নেই তুমিও ওইসব মেয়েদের মতো। সরি সিরাত, কি করবো বলো? অনেকে ইচ্ছা করে আসতো, তবে বিয়ের পর তুমি ছাড়ার কোন নারী আমার আশেপাশে আসেনি।
সিরাত হঠাৎই রেগে গেল, ধাক্কা দিয়ে প্রমুখকে সরিয়ে দূরে যেতে চাইলো, কিন্তু প্রমুখ হেসে এক ঝটকায় নিজের দুবাহুর মাঝে নিয়ে আসে, নাক টিপ দিয়ে বলে, তুমি কি জেলাস হচ্ছ? কিন্তু অতীতে কোন নারী এসেছে, কোন নারী গেছে, এসব ভুলে যাও। বর্তমান আর ভবিষ্যতে কোন নারী আমাকে ফ্লাইং কিছু দিতে পারবে না, এটাই শিওর থাকো। তোমার সামনে এই পুরুষটা শুধুই তোমার। তাকে নুন মাখিয়ে খাবে নাকি চিনি মাখিয়ে খাবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সিরাত চোখ গরম করে চাইলো, দাঁতে দাঁত চেপে প্রমুখের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করে। প্রমুখ ভ্রুকুচকে সিরাতের কাপড় বরাবর তার বৃদ্ধাঙ্গুলি চেপে ধরলো, বলল, শান্ত হব, আরও অনেক ঘটনা শোনার বাকি, সাথে তোমার জীবনের সব সিক্রেট আমাকে বলবে। সিরাত ঠান্ডা হলো। তৎক্ষণাৎ মনে পড়ল প্রমুখের কষ্টের জীবনী। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হার্ট দুর্বল। বাকি কাহিনী কাল শুনবো। চলুন বাসায় যাই, রাত অনেক হয়েছে। প্রমুখ তাকে ছেড়ে দিয়ে হাত ঘড়ি দেখে অবাকের সুরে বলল, ওহ মাই গড, রাত 1টা বাজে, এখনই গাড়িতে উঠবো? সিরাত প্রমুখ গাড়িতে উঠে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয় দুজন। বিছানায় আজ প্রমুখ শুয়ে পড়ল। বাথরুম থেকে সিরাত এসে রুমের লাইট অফ করলো। প্রমুখ ডান হাত চোখের উপর রেখে ঘুমিয়ে আছে। সিরাত তার পাশে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো। আফসোস হলো ভীষণ, কেন এমন হলো? জীবনটা কি সুন্দর হওয়া যেত না? খুব বেশি ভালোবাসা পাওয়া মানুষ হঠাৎই যদি অনাদর পায় তাহলে তো উশৃঙ্খল হবেই। তারপর কি হয়েছিল তার জীবনে? বাসা ছেড়ে কোথায় ছিল? সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে তার কম্পিত হাত প্রমুখের খোঁচা খোঁচা দাড়িতে রাখলো। আজ কেন জানি লজ্জা পাচ্ছে না, মনে হচ্ছে তার সামনে একটা ছোট বাচ্চা যাকে শুধু ভালোবাসা যায়। প্রমুখ জেগে যায় সিরাতের স্পর্শে, হাত নামিয়ে ভ্রু নাচে ইশারা করলো। সিরাত ড্রিম লাইট উঠে অনুভব করলো প্রমুখের চোখে পানি ঝলঝল করছে। লোকটা কাঁদতেও জানে, তাহলে কেন পাথরের মতো শক্ত দেখায়? মাঝে মাঝে সবসময় কঠোরতা বিরাজ করে। সিরাত চোখে হাত দিয়ে বলল, আপনি কাঁদছেন? একটু জড়িয়ে ধরবে, ঘুম আসছে না। বাকি রাতেও হয়তো ঘুম চোখে ধরা দিবে না। প্রমুখের কথা সিরাত চমকায়। বাচ্চা শিশুর মতো আবদার করছে তার কাছে, একটু আদরের আশায়, প্রশান্তির ছোঁয়ায়। সে না চাইতে অদৃশ্য এক মায়ার টানে মাথা ঝোঁকালো। প্রমুখ সম্মতি পায়, দেরি করলো না। শক্ত করে চেপে ধরে সিরাতের বুকে মাথা রেখে চুপ করে রইল। সিরাত আনমনে হেসে নিজে নিজেই বলল, বাবাকে হারিয়ে আমি এখনো কান্না করি, কষ্ট পাই। মা বেঁচে আছে, সেও যদি কখনো হারিয়ে যায়, আমি মরেই যাব। সেখানে আপনি অবুঝ বয়সে সব হারিয়ে বেঁচে আছেন কিভাবে? প্রমুখ হয়তো শুনলো, নয়তো শুনিনি, কিন্তু সিরাতের বুকের কাছে থেকে মিষ্টি সুরে বলল, হয়তো তোমার জন্য। হানিমুনে কবে যাবেন ভাবি? সিরাত ব্রেডে জেলি লাগাচ্ছিল। হঠাৎ জুলেখার এমন কথায় নড়ে চড়ে বসে, গম্ভীর কণ্ঠে বলল, এসব কি বলছো? চুপচাপ নাস্তা করো। জুলেখা মিটিমিটি হেসে উত্তর দিল, কি এমন বললাম? ভাইজান চাইলে সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া সব জায়গায় হানিমুনে যেতে পারে। তাছাড়া ভাইজানকে পাওয়ার অনেক ভাগ্যের ব্যাপার। আস্তে আস্তে বুঝবেন, মনটা ভীষণ নরম। উপর যেমন শক্ত দেখায়, তার 1%ও ভিতরে নেই। সিরাত তৎক্ষণাৎ চট করে তাকায়। এমন দৃষ্টিতে চোখাচোখি হতে জুলেখা ভয়ে চুপসে যায়। সিরাতের সে আগের রাগান্বিত রূপ এখনও তার চোখে ভাসে, তাই কথাও বলে না তেমন। সে কলা খেয়ে স্বাভাবিক গলায় বলল, সরি, ওসব টপিক বাদ দিন। এখন বলুন ভাইজান কোথায়? উনি কি এখনো ঘুমায়? সিরাত ঘড়ির দিকে নজর দিল। আজ শুক্রবার হওয়ায় জুলেখা স্কুলে যায়নি। বন্ধের দিনে সেও অনেক দেরি করে ঘুম থেকে উঠে, তারও ভার্সিটি অফ। এখন প্রায় 12:30 বাজতে চলল। সিরাত অমলেট খেয়ে নরম কণ্ঠে বলল, না, ডাকতে ভয় পাচ্ছি। ঘুমে ব্যাঘাত ঘটলে তখন যদি রেগে ধমকাধমকি করে বসে। জুলেখা বেসিন থেকে হাত ধুয়ে আসলো। কথা ঘুরিয়ে বলল, এ বাসায় থাকতে এখনো কি দম বন্ধ লাগে? সিরাত উঠে কিচেনে গেল কফি বানাতে। প্রায় 5 মিনিট পর ফিরে আসলো হাতে কফির মগ নিয়ে। এক চুমুক খেয়ে বলল, দম বন্ধ লাগলেই কি আমাকে পালাতে সাহায্য করবে? পারলে এমন জায়গার সন্ধান দাও যেটা প্রমুখ চৌধুরী নাগালের বাইরে। কি দরকার সুখের সময় সমাপ্তি করার? আপনাকে সাহায্য মানে আমার জীবনের নরকে পরিণত হওয়া। কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখান থেকে ভাইজান আপনাকে খুঁজে পাবে না। কয়েকদিন আগেই তো প্রমাণ দেখলেন, এত সহজে আপনার মুক্তি নেই। মুক্তি না পাই, কষ্ট করতে দোষ কি? অসহ্য লোকটা যা চাইবে তাই হবে নাকি? আলবাত হবে, নয়তো 18 কোটি মানুষের ভিড়ে শুধুমাত্র আপনাকেই কেন পছন্দ করলো? তবে বলছো উনি আমাকে পছন্দ করে? আমি তো ভাবতাম মাথায় ভূত চেপে ধরেছিল, ঝোঁকের বশে বিয়ে করেছে। মাথা মোটা লোক।
জুলেখা মজা পেল তার কথায়, সে খিলখিল করে হেসে ওঠে। সিরাতও মুচকি হেসে ঘরের দিকে গেল। অসহ্য লোকটাকে ঘুম থেকে ডেকে তোলা দরকার। রাতে এক গ্লাস দুধ খেয়েছিল শুধু। কালকের কথা মনে পড়ে বিতৃষ্ণায় জেকে ধরল বুকের ভিতর। লোকটার মধ্যে কেন এত দুঃখ কষ্ট লুকিয়ে আছে, দেখলে কেউ বুঝবে না। সে কফির গ্লাস সাইডে রেখে বসলো ফ্লোরে। প্রমুখের দিকে তাকিয়ে ভাবলো, কে বলবে এই লোকটা কষ্ট পুষে রেখে ঘুরে বেড়ায়। কঠোর আর রাগী মানুষ হওয়ার তীব্র অভিনয় করে যায় প্রতিদিন, প্রতিটি মুহূর্ত। সারাক্ষণ ধমকের উপর রাখে সবাইকে। সিরাত প্রতিজ্ঞা করলো মানুষটার সাথে আর কখনো খারাপ আচরণ করবে না, কষ্ট দিয়েও কথা বলবে না। অতীতের কালো অধ্যায় ভুলানোর চেষ্টা করবে, বুঝাবে বর্তমান অনেক সুন্দর, সবসময় তার পাশে থাকার চেষ্টা করবে। এটুকু তো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে করতেই পারে। সে হাত বাড়িয়ে প্রমুখের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, ঘুম থেকে উঠুন, অনেক ঘুমিয়েছেন। এত আস্তে কথা প্রমুখ কি আদৌ শুনতে পেল? একটুও কানে যায়নি তার। সিরাত আবারও ডাকলো। আপনি কি উঠবেন? ও হ্যালো। এবার একটু নড়ে চড়ে পাশ ঘুরে ভালো করে শুয়ে পড়লো প্রমুখ। সিরাত কপাল চাপড়ে ডাকলো, আজ এত ঘুমোচ্ছেন কেন? ধুর ছাতা, উঠুন তো, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন। এখন দুপুর 1টার কাছাকাছি। এদিকে প্রমুখের ঘুম থেকে ওঠার নাম নেই। সিরাত পরপর 2বার উচ্চস্বরে ডাকলো। প্রতিবারের মতো এবারেও বেঘরে ঘুমাচ্ছে প্রমুখ। সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে তার দিকে ঝুঁকে চিৎকার করে বলল, মিস্টার পাতি গুন্ডা, আপনি কি উঠবেন নাকি গুলি করে আপনার ওই বুক ঝাঁঝরা করে ফেলবো? সকাল সকাল বইয়ের তিক্ত মেজাজে এবার প্রমুখ হকচকিয়ে উঠল। হঠাৎ করে সিরাতের হলোটা কি? মাথা খারাপ হয়ে গেছে? এভাবে চিল্লাচ্ছে কেন? সে ধরফর করে উঠে তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে। সিরাত ঠোঁট টিপে হেসে গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল, সামান্য হুমকিতেই ভয়ে গলা শুকিয়ে গেল? মিস্টার গুন্ডা চৌধুরী, ভয় পাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। প্রমুখ কপাল কুঁচকে তাকালো। রাতে কখন ঘুমিয়েছে তার ঠিক নেই, কিন্তু মিস্টার গুন্ডা আবার কেমন সম্বোধন? ভালোবেসে ওগো স্বামীও বলা যেত, ওগো শুনছেও ঠিক ছিল, কিন্তু রাতারাতি গুন্ডা। তার অস্থির মন মেনে নিতে পারল না। বইয়ের মুখে গুন্ডা শব্দটা বিশ্রী বিদঘুটে লাগলো তার নিকট, কারণ সব বইয়ের কাছে স্বামীরা হিরো। কিন্তু সিরাত হিরো না বলে সেকেন্ডের ভেতর ভিলেন বানিয়ে দিল। মানা যায় না কোনো মতেই। এমনিতেই তার মেজাজ গরম ছিল বইয়ের ঘুম ভাঙানোর স্টাইল দেখে। সে ভয় পেয়ে গিয়েছিল সিরাতের সকাল সকাল কিছু হয়ে যায়নি তো। কিন্তু সিরাতের কথায় টিটকারি আর রসিকতা, সেই কারণে তার রাগ দ্বিগুণ হলো। চোখ গরম করে বলল, গুন্ডা? কে গুন্ডা? বুঝে শুনে কথা বলো। সিরাত মুখ বাঁকিয়ে উত্তর দিল, সত্যি কথা বললেই দোষ। খেতে আসুন, দুপুর হতে চললো। প্রমুখ ঘুমের ঘরে ঢুলতে ঢুলতে বিছানা থেকে নামলো। তার সামনে দাঁড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটির চোখ মুখে। তৎক্ষণাৎ ভাবলেশীন হয়ে বলল, সকাল সকাল গুন্ডা উপাধি দিচ্ছ কেন? তোমার রাতের মধ্যে হলোটা কি? স্বামীকে হিরো না বলে কেউ ভিলেন বলে? সিরাত চট করে উত্তর দিল। তাহলে আপনাকে কি বলবো? আপনি তো গুন্ডাই। প্রমুখ এক কদম বাড়িয়ে সব দূরত্ব মিটিয়ে ফেললো দুজনের মধ্যে। সিরাত হালকা থতমত খেলেও প্রকাশ করলো না। আজ নরম হওয়া চলবে না। সে সর্বোচ্চ চেষ্টা করছে প্রমুখের একাকিত্ব দূর করতে, একটু হাসাতে। প্রমুখ বাঁকা হেসে সিরাতের চোখে চোখ রেখে বলল, আচ্ছা তাই? গুন্ডাদের টর্চার, অত্যাচার আর বিরতিহীনভাবে আদর করা এসব সহ্য করতে পারবে? একটু স্পর্শ করলেই তো ছাদ করে ওঠো, আবার মুখে যাচ্ছে বলছো। ভয় করে না? ভয় তো হবার আপনাকে? দিন দুপুরে হাসালেন। ভেবে বলছো? ওকে ফাইন, গুন্ডার গুন্ডামিটা দেখে নাও। এখন জোর করে আদর করব, চুমু খাবো ঠোঁটে, গালে, কোমল গলায়। আর শেষের বাক্যগুলো সিরাতের কানের কাছে ফিসফিস করে বলল। কথা শেষে সে শয়তানি হাসি দেয়। দুই ভ্রু অনবরত নাচিয়ে চোখ দ্বারা সিরাতের বক্ষে ইশারা করে প্রমুখ বলল, আর ওই সফট অ্যাট্রাকটিভ বক্ষে। সিরাত তৎক্ষণাৎ চোখ বড় বড় করলো, দুহাত আড়াআড়ি করে বুক ঢাকার চেষ্টা করে। অজানা ভয়ে আতঙ্কে চুপসে গেল। সে ভাবেওনি অসভ্য লোকটি এদিকে নজর দিবে, অথচ কাল রাতের ঘটনার পর ভেবেছিল সে প্রমুখকে হাসাবে, গুন্ডা বললে হয়তো মজা পাবে। কিন্তু এখন হিতে বিপরীত হয়ে গেল। ছোট্ট বিষয় থেকে আস্তে আস্তে কত দূর গড়ালো। তাছাড়া এই বদলোক সুযোগই খুঁজে কখন এসব কথার জালে ফাঁসানো যায়। ইস, কি বাজে কথা। সে তৎক্ষণাৎ ওড়না ঠিকঠাক করলো। ভয়ে এলোমেলো দৃষ্টি ফেললো আশেপাশে। প্রমুখ গাঢ় নয়নে তাকিয়ে আছে। মনে মনে মেয়েটিকে কাবু করতে পেরে হাসলো। লজ্জায় সংকোচে সিরাত আমতা আমতা শুরু করলো। ছেলেটি উত্তরের আশায় না থেকে হাত বাড়িয়ে আলতো করে সিরাতের কোমরে রাখলো, কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। তার দিকে মেয়েটি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। প্রচণ্ড ভয়ে
অস্বস্তিতে ভড়কে যায়। তৎক্ষণাৎ ছেলেটির বুকের পাটা বরাবর জোরে ধাক্কা দিল। হঠাৎ আক্রমণে প্রমুখ পিছিয়ে যেতে সিরাত এক প্রকার দৌড়ে রুম ছেড়ে চলে গেল। যাওয়ার আগে পেছনে ঘুরে বিজয়ী হাসি দিতেও ভুলল না। প্রমুখ গোল গোল চোখে তার যাওয়ার পানে তাকিয়ে হতাশার সুরে বলল, মুখ বন্ধ হয়ে গেল, ভয়ে গলা শুকিয়ে গেল, আর আটশো আমাকে খেপিয়ে দিতে। আমার সামনে ঘুরে আমাকে আকর্ষণ করো, নিয়ন্ত্রণহীন করো। কেন সারাক্ষণ আমি একা চলবো? এবার থেকে পদে পদে তোমাকেও জ্বালিয়ে মারবো। প্রমুখ দীর্ঘক্ষণ সময় পর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। সেখানে সিরাত নেই। মেয়েটি ভয়ে কোথায় পালিয়ে গেছে কে জানে। প্রমুখ টেবিলের নিকট গিয়ে দেখল সব গুছিয়ে রাখা। সে দুটি ব্রেড কলার অমলেট খেয়ে উঠে পড়ল। অফিসে যেতে হবে। কাজ কত দূর কে জানে। কবির ও ফোন করলো না। আহাম্মকটা কি বউয়ের জ্বালায় উগান্ডা চলে গেল? সত্যিও তো চলে যেতে পারে, এ কোনো অবিশ্বাস্য কথা নয়। এসব ভেবে এই প্রমুখ ফিক করে হেসে ওঠে। বলদ কবিরকে কথার জালে ফাঁসাতে বেশ লাগে তার। সে নিজেও জানে ভয়ে হোক ফাজলামি হোক কবির সবসময় উচিত কথাই বলে, নয়তো প্রমুখের অ্যাসিস্ট্যান্ট হতে পারত। সে খেয়ে রুমে চলে যায়। ফর্মাল ড্রেস পরে পারফিউম লাগিয়ে আয়নায় নিজেকে দেখলো। হাতে ঘড়ি পরে ওয়ালেট প্যান্টের পকেটে রাখলো। চুলগুলো হাতের সাহায্যে পেছনে গুজে তাকালো ঠোঁটের দিকে। দিন দিন কি সিগারেট খাওয়ার ফলে ঠোঁটটা ডার্ক হয়ে যাচ্ছে? মুহূর্তে এই কষ্টে তার হাঁসফাঁস লাগতে শুরু করে। আহারে বেচারি সিরাত। সব মেয়েরই তো ড্রিম থাকে স্বামীর গোলাপি ঠোঁট। এটা তাদের দুর্বলতা। তার একমাত্র বইয়ের গুরুত্বপূর্ণ জিনিসটা সে নিজের হাতে নষ্ট করছে। কোনোভাবেই নয়। মনে মনে ভেবেই দুঃখী হয়ে বলল, এবার উঠে পড়ে যত্ন নিতে হবে। এই জিনিস শুধুমাত্র বউয়ের না। যতক্ষণ বউয়ের আদরে ঠোঁটজোড়া কামড়ে কেটে লাল না হচ্ছে, ততদিন পুরুষ নামের কলঙ্ক আমি। কথাটা বলেই নাটকীয়ভাবে নাক টেনে দুঃখী কণ্ঠে বলল, বউয়ের লাভ বাইট নিয়েই যদি শহরের এই পাশাপাশ ঘুরতে না পারি, তবে কিসের পুরুষ মানুষ আমি? কবির বউকে অনেক কষ্টে ম্যানেজ করতে পেরেছে, কিন্তু সে তবুও হাল ছাড়বে না। এই আনরোম্যান্টিক বসকে মানিয়ে সাজে কিংবা কক্সবাজারের টিকিট হাতিয়ে নিবে, সাথে 3 দিনের ছুটি। সে আজ এসব ভেবেই এসেছে, কোনো মতেই হেরে যাওয়া যাবে না। বস রোমান্টিক না, এটা কি তার দোষ? যেরকম কর্কশ মেজাজ দেখায়, মনে তো হয় না বউ তাকে কাছে ডাকে। এরকম হলে বাকি 15 বছরেও বাচ্চা কাচ্চার মুখ দেখবে না ওই খবিশ লোক। অন্যদিকে তার বউ স্বামী বলতে পাগল। একদিন ভুলেও আদর না করে ঘুমালে মারিয়া নিজেই উস্কানিমূলক কাজ করতে থাকে। তখন বেচারা কবির নিজেকে কন্ট্রোল করতে পারে না। বরাবরের মতো তার পুরুষত্বের কাছে হেরে যায়। কবির চেয়ারে হেলান দিয়ে বসে সবকিছু কল্পনা করছিল। চোখ বন্ধ করে তখন সে অন্য জগতে বউকে নিয়ে কল্পনাতে হানিমুন করছে। আশেপাশে কেউ যে আছে তার খবর নেই। ঠিক সেই সময় প্রমুখ রুমে ঢুকে দেখলো কবির চোখ বন্ধ করে মিটিমিটি হাসছে, মুখ জুড়ে লজ্জার আভাস। দুলে চেয়ারের কাছে গিয়ে প্রমুখ পা থামিয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভ্রু কিঞ্চিত করে দেখতে লাগলো কবিরের কাণ্ড। কবির এবার ঠোঁট কামড়ে লাজুক ভঙ্গিতে হাসছে। তাকে প্রমুখ কাজ দেখার দায়িত্ব দিয়েছে, আর সে এখানে বসে কি করছে তার কাছে মোটেও ভালো ঠেকলো না। তৎক্ষণাৎ দুলতে থাকা চেয়ারটা তার দানবীয় শক্ত হাতে আঁকড়ে ধরলো। মুহূর্তেই চেয়ার থেমে যায়। এতে কল্পনার সাগরে ভাষা কবির চট করে রেগে যায়। পা চালিয়ে চেয়ারে দুলতে গেলে বাধা পেল এবারও। তার পেছনেই প্রমুখ রাগান্বিত মুখে দাঁড়িয়ে আছে, অথচ সে জানেই না। কবির চোখ বন্ধ করে পরপর 2টা গালি দিয়ে শক্ত গলায় পাশে লোকটির উদ্দেশ্যে বলল, কোন শালা ডিস্টার্ব করছিস? নিজের কাজ বাদ দিয়ে আমার কল্পনায় ব্যাঘাত ঘটালি কেন শালা? প্রমুখ চেয়ার ছেড়ে দিল। মাথা ঝাঁকিয়ে 2 হাত বুকে গুজে টান টান হয়ে দাঁড়ায়। কবির চুপ থাকছে না, বরং রাগ তার অসীম পর্যায়ে। কারণ কল্পনায় সে মাত্রই মারিয়াকে জড়িয়ে ধরেছে, কিন্তু কেন জানি সেই মুহূর্তে দুজনের মাঝখানে চোখে ভাসল প্রমুখের রাগী রূপ। সে চোখ বন্ধ করে আবারও বলে ওঠে, ড্যামিস, প্রমুখ চৌধুরীর ঘরে চৌধুরী একটু প্রাইভেসিও দেয় না আমাকে। বউকে নিয়ে কল্পনা করছি, সেখানেও হাজির। কষ্টে একা একাই আহাজারি শুরু করলো কবির। পেছনে কে তার দেখার বিষয় না। হানিমুনে না যেতে পেরে তার বুক ফেটে যাচ্ছে। প্রমুখ এসব শুনে রীতিমতো রাগে ফুঁসছে। এই মুহূর্তে কবিরকে কি করা উচিত ভাবতেও পারছে না। তার সামনে তাকে গালি দিচ্ছে। রাগে চোয়াল শক্ত করলো কবির, আবারও বলল, ধুর শালা, সারাক্ষণ কাজ আর কাজ। নিজে ঠিকই বউয়ের সাথে লুটোপুটি করে দেরিতে আসে, অন্যের সুখে আগুন লাগিয়ে দেয়, তবুও সব দোষ আমার। মন চায় ওর 2 টাকার চাকরি ছেড়ে দূরে চলে যায়। তখন বুঝতো যোগ্য পিয়ে পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার। না চাইতে পেয়েছে বলে
এক পয়সারও মূল্য দেয় না, খাটাস লোক। কথা শেষে প্রমুখ তার কলার চেপে ধরে। বিষয়টা বোঝার আগেই আক্রমণ হয় কবির সামনে। প্রমুখকে দেখে হকচকিয়ে উঠল। মুখের কাছে তার স্বয়ং স্যার। মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ক্ষেপে আছে। সর্বনাশ, তার মানে সব শুনে ফেলেছে। আজ রক্ষা নেই, এবার হয়তো সত্যি সত্যি চাকরিটা আউট করে দেবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।